মানব না কোনো বাধা, জীবনটা আমার আফসোস নেই আর, হোক না যা হবার। এলে জীবনে তুমি, জেলে নতুন আলো, জানি না কি হলো এই মন হারালো। ভালোবাসা ফিরে এলো, ভালোবাসা ফিরে এলো। ওহ, কি দারুণ একটা সময় কাটিয়েছে আমার ছেলেটা। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আমার শখ পূরণ হয়েছে। বলো তো ফাতি, তুমি ওখানে বোকার মতো বসে থাকোনি তো? ওদের সাথে কিভাবে সময় কাটিয়েছো? ওখানে সবার সাথে আনন্দ করেছো তো? খুবই আনন্দ করেছি মাম, অসাধারণ। আমার শরীর ব্যথা করছে, সারা শরীরে ব্যথা। ব্যাপার না, ঠিক হয়ে যাবে, আস্তে আস্তে অভ্যেস হয়ে যাবে ফাতি। আচ্ছা চলো সোজা হয়ে বসো, তোমার জন্য আরো সারপ্রাইজ আছে। কিসের সারপ্রাইজ? না মাম, এখন দ্রুত বাড়িতে চলো। ফাতি, বাড়িতেই তোমার জন্য দারুণ একটা সারপ্রাইজ অপেক্ষা করছে। কি বাড়িতে? হ্যাঁ, কতদিন পর তোমাকে কাছে পেলাম, তাই এখন থেকে শুধু তুমি আর আমি। মার ছেলের সুখের দিন ফিরে এসেছে। সুস্বাগতম ভাবি, এসো ভাবি, বসো, বসে কথা বলি। মনে হচ্ছে তুমি এখানে বসবে না। তোমার বাড়িতে মেহমান হয়ে কথা বলতে আসিনি। ঠিক আছে, তাহলে আমিই বসি, কারণ আমি এখনো সুস্থ হইনি। শুনেছি তোমার মেয়ে সুস্থ হয়ে গেছে। আর আমি শুনেছি তোমার ছেলেটাকে তুমি ফিরে পেয়েছো। ওয়াহিদ, পেয়েছি। ভাবো তো, মানে আমরা যদি একটা পারিবারিক ডিনারের আয়োজন করি, আমাদের ছেলে মেয়েদেরকে পরিচয় করিয়ে দেই, যেহেতু দুজনেই আমাদের সন্তান, সেই ক্ষেত্রে জৈনেব ওকানের বড় বোন হতে পারে। কি বলো তুমি? আজে বাজে কথা শোনার জন্য আমি এখানে আসিনি। তাহলে এত কষ্ট করে কেন এসেছো ভাবি? তোমার জীবন ভিক্ষা দেওয়ার পরও এখনো কেন তুমি ফিরে যাওনি, আমি শুধু এটাই জানতে এসেছি ওয়াহিদ। তোমার সুন্দর কথা ভালো লাগছে, কারণ আমরা এখন খুব সুন্দর একটা পরিবার হয়ে গেছি। সুন্দর এই পরিবারটা রেখে কিভাবে ফিরে যাব? তোমার মাথা ঠিক আছে তো? আমার যতটুকু ধারণা, বিরল নিশ্চয়ই তোমাকে সবকিছু খুলে বলেছে। বিরল সব খুলে বলেছে? তাহলে নিশ্চয়ই এতটুকু বুঝতে পেরেছো যে যে কোনো মুহূর্তে তোমার জীবন শুধু একটা ক্লিকেই শেষ করে দিতে পারি। তাহলে কেন অপেক্ষা করছো ওয়াহিদ? কি চাইছো তুমি? আমার ভাইয়ের যা কিছু আছে সবকিছু ফেরত চাই। তুমি যেদিন আমাদের কাছে এসেছিলে সেদিনের মতো নিঃস্ব হয়ে এখান থেকে চলে যাবে। তোমাকে 1 সপ্তাহ সময় দিচ্ছি জেদি মেরিয়েম, ভেবে দেখো, ভেবে সিদ্ধান্ত নাও।
বাবা, আমি একটা অনুরোধ করব, আমাকে কোনো প্রশ্ন করবে না। প্রতিদিন তোমাদের একই প্রশ্নের জবাব দিতে দিতে সত্যিই ক্লান্ত হয়ে গেছি। জাইনাব, আমি তোমাকে কোনো প্রশ্ন করতে আসিনি, আমি এমনি এসেছি, এমনি। ওহ, যাক, অবশেষে আমাকে একটু স্বস্তি দেওয়ার জন্য তোমাকে অনেক ধন্যবাদ। প্রতিদিন সবার মুখে একই কথা শুনতে খুব বিরক্ত লাগে। তুমি ঠিকই বলেছো জাইনাব। আসলে আমিও ভেবেছি ফাতি এমন কিছু করবে না, কিন্তু ও করেছে। কি করেছে? আমি বুঝেছি এখানে তোমার কোনো দোষই নেই, তাই লজ্জা পাওয়ারও কিছু নেই। মানে প্রথমে ভেবেছিলাম তুমি হয়তো সামান্য ব্যাপার নিয়ে বেশি বাড়াবাড়ি করছো, তবে এখন নিজের চোখে দেখে পুরো ব্যাপারটা বুঝতে পেরেছি। প্রতারণা করেছে, নিজের চোখে দেখেছি। মানে আরে আমার মেয়ের সাথে কিভাবে এমন প্রতারণা করলো? সাহস হলো কি করে? তুমি কি বলছো? হ্যাঁ, এসব কি বলছো বাবা? সত্যি? আসলে কিভাবে সম্ভব? একদিন হলো বিয়ে করেছি। হয়েছে, থামো, জলদি ওকে ডিভোর্স দিয়ে দাও। অবশ্যই ডিভোর্স দেব। আমার সাথে প্রতারণা করার মাসুল ওকে দিতেই হবে, দিতেই হবে। স্বাগতম। ধন্যবাদ। আসুন ম্যাডাম, আসুন। শোনো, তুমি কি দিলবারের কণ্ঠ শুনতে পাচ্ছ? আচ্ছা, আগে আমাকে বলো তো, তুমি এসব অদ্ভুত জায়গা কিভাবে চেনো? ইয়াদিগার, আমি আমার স্বামীর সাথে এসব বারে অনেক এসেছি। তুমি প্রথম এসেছো বলে অবাক হচ্ছ। আমি ইস্তাম্বুলের সবগুলো বার ভালো করে চিনি। হয়েছে, এসো। আইফের, শোনো, চলো আমরা এখন বাড়ি চলে যাই। এই নোংরা বারে আমরা গিয়ে কি করব? এই বয়সে আমাদের এখানে কি কাজ বলো? হ্যাঁ, ইয়াদিগার, প্রতিশোধ নিতে যাব। শুধু আমাদের জন্য না, আমি এটা সমস্ত প্রতারিত মেয়েদের জন্য করব। ওর যদি দোষ না থাকে, তাহলে ও যদি নির্দোষ হয় কি হবে? ও নির্দোষ কিনা সেটাই প্রমাণ করব। দোষ না থাকলে ভালো, আর থাকলে আজকে আমি ওকে একটা উচিত শিক্ষা দিয়েই ছাড়বো। চলো দেখা যাক, ভেতরে চলো। আইফের যেতে ইচ্ছে করছে না। ম্যাডাম, এগুলো রেখে যান। হ্যাঁ, এটা রাখুন। হ্যাঁ, আচ্ছা, এই নিন। আমার বুঝতে পেরেছো তো ইয়াদিকা? আমাকে চিনতে পেরেছে, নয়তো এত সহজে সব জায়গায় ওরা ঢুকতে দেয় না। চলো। ওখানে গিয়ে কি করবে আমার একদম মাথায় আসছে না। হায়দার সাহেব নিশ্চয়ই ওদেরকে আমার কথা বলে রেখেছে। যাক, ভেতরে যাই। দেখো ইয়াদিগার, হ্যাঁ, এখানে তো দেখছি সবাই মেয়ে। দিলবার তো সেদিন বলেছে ও রাতে মেয়েদের বারে গান গায়, মেয়েদের সাথেই কাজ করে। হ্যাঁ, বলেছে তো ঠিকই, তবে আমি এখন ওকে ওর কাজের হিসাব ভালো করে বুঝিয়ে দেবো। এসো ইয়াদিকা। শোনো আইফের, মাথা গরম করো না। আজ আমার হাত থেকে কোন উপায় কি তুমি নিজেকে রক্ষা করতে পারবে দিলবার? আইফের? হ্যাঁ, আমি আইফের। তুমি এখানে এসেছো কেন? তুমি জেইনেবের সংসার ভেঙেছো, তোমাকে এর শিক্ষা দেব। তৈরি হয়ে যাও দিলবার, আসছি। ভালোভাবে পারিনি, তুমি এখানেই দাঁড়াও, দাঁড়াও, দেখাচ্ছি। আমি কিছুই করিনি। করেছো দিলবার, তুমি করেছো, খুবই খারাপ কাজ করেছো। তোমার কারণে একটা সুন্দর সংসার ভেঙেছে। দাঁড়াও, দেখাচ্ছি। কোন সাহসে দিলবারের গায়ে হাত তুলছো? তুমি থামো, আমাকে আমার কাজ করতে দাও। চলে যাও। কোন সাহসে আপনি আন্টিকে ধাক্কা দিয়েছেন? আরে আন্টি বলছো কেন? আপু বলো। হ্যাঁ, আপুকে। তোমরা আমার কথা শোনো, আমার কিন্তু তোমাদের সাথে কোনো ঝামেলা নেই। আমার একমাত্র ঝামেলা শুধু দিলবারের সাথে। তোমরা যদি ভালো থাকতে চাও এখান থেকে চলে যাও। না, আমরা যাব না। দিলবারের কোনো ক্ষতি হতে দেব না। তাই নাকি? হ্যাঁ, তাই। আচ্ছা, তাহলে দেখো কে কার ক্ষতি করে। তোমরা সবাই আর আমি একা। পারবে তো? অবশ্যই পারবো। আচ্ছা, ঠিক আছে, তাহলে কি করবো ইয়াদিগার?
কি আর করবো আইফের, শুরু করো। আমি শেষ, পারছি না। এখন কি অবস্থা হয়েছে? আমার ঘরের এই অবস্থা কে করেছে? কে? হ্যাঁ আমি করেছি, আমি করেছি, আমি এই যে আমি করেছি। হায়দার সাহেব। আইফের ম্যাডাম। হায়দার সাহেব, আপনি? আপনাকে এখানে দেখবো ভাবিনি। আল্লাহ। হায়দার ভাইজান, প্লিজ কিছু একটা করুন, নয়তো এই পাগলটা আমাকে মেরে ফেলবে। চুপ! সাবধান, উনি আইফের ম্যাডাম। শুনুন হায়দার সাহেব, এই দিলবার, এই অসভ্য মেয়ে, এই বজ্জাত মেয়েটা সংসার ভেঙেছে। এই অসভ্য মেয়ে আমাদের জৈনেব আর ফাতির মাঝে ঝামেলা করেছে, ওদের দুজনকে আলাদা করেছে। কে? ভাইজান, আমি কিছুই করিনি, আমি ফাতির বড় বোনের মতো। শোনো ওর কথা শোনো, মিথ্যুক। ভাইজান, আমি এসব ব্যাপারে কিছুই জানি না, সত্যিই জানি না। কসম খেয়ে বলছি, ওদের সংসারের ব্যাপারে আমি কিছুই জানি না। ফাতির প্রতি আমি কৃতজ্ঞ, ওর কোনো ক্ষতি আমি করতে পারি না। ভাইজান, এই পাগল বানিয়ে কথা বলছে। মিথ্যে। এখনই বোঝা যাবে সত্যি বলছে নাকি মিথ্যে। ভাইজান, আমি কি কখনো প্রেমিক প্রেমিকাকে আলাদা করেছি? ভাইজান, আপনি আমাকে ভালো করেই চেনেন, আইফের এসব কথা বিশ্বাস করবেন না। তাছাড়া আমি কি কখনো বিবাহিত ছেলের দিকে তাকাবো? এমন জঘন্য কাজ ভাবতেও পারি না। হায়দার ভাইজান, আমি সত্যি করে বলছি, আমি এসবের কিছুই জানি না। শুয়ে দাও। কি করছিস? এটা তো মরে যাবে, ওনাকে থামতে বল। এক মিনিট। বিশ্বাস করেছে। থামতে কেন বললেন আইফের ম্যাডাম? কেন? শত্রু আমার হলেও একজন পুরুষকে একজন নারীর উপর কখনোই অত্যাচার করতে দিতে পারি না। শান্তি লাগছে। সত্যি এত সুন্দর দৃশ্য আমি জীবনে কোনোদিন দেখিনি। এসো বাবা, ভেতরে এসো। তোমার মম এখন থেকে তোমাকে শুধু নতুন নতুন চমক দেবে। ওহ, মম, আমার কিন্তু ভয় হচ্ছে।
ফাতি, ভয়ের কি আছে বলো তো বাবা? তোমার নিজের বাড়িতে ভয়ের কিছু নেই। ঘরে আবার কোনো মেয়ে নেই তো? তুমি দেখি এখনো মেয়ে নিয়ে পড়ে আছো। আচ্ছা ঠিক আছে, তোমার জন্য আমি আবারও সুন্দর একটা আয়োজন করব, চিন্তা করো না, কেমন? এসো। আসছি মম, আসছি। তবে এসব সারপ্রাইজ এবার একটু বন্ধ করলে ভালো হবে। হ্যাঁ, ওই লোকটা যে এখনো কেন আসছে না? কোন লোক মম? মুকাদ্দেস ম্যাডাম, আপনার মেহমান চলে এসেছেন। জিয়া সাহেব, আমার বাড়িতে আপনাকে স্বাগত। খুশি হলাম। দেরি হলো কেন? Good morning. আসলে আপনার দেরি দেখে আমি খুব চিন্তায় পড়ে গিয়েছিলাম জিয়া সাহেব। আচ্ছা, উনি আবার কে? সারপ্রাইজ। জিয়া সাহেব আমার সারপ্রাইজ? হ্যাঁ ঠিক, তুমি খুশি হওনি বাবা? হ্যাঁ খুশি হয়েছি মম, কিন্তু খুশির কারণটা যদি আমাকে বলতে। নিশ্চয়ই, মানে আমি বলছি যে জেনেপের কারণে তোমার সাথে আমার, মানে আমাদের মা ছেলের সম্পর্কটা বেশ খারাপ যাচ্ছিল। এখন সব ঠিক হয়ে যাবে, আর এ কারণেই জিয়া সাহেবকে খবর দিয়েছি বাবা, উনি সাহায্য করবেন। কি করবে মম? তোমাকে রেহাই দেব বাবা, আমি ওর কাছ থেকে রেহাই পাবো, মানে জেনেপের নামটাই এ বাড়ি থেকে মুছে দেব, এই বাড়ির সাথে ওর সম্পর্ক একেবারে শেষ করে দেব। ফাতি বাবা, তুমি বলো তো এটাই কি এই কাজের সঠিক সময় না? হ্যাঁ, এবার আমি বুঝতে পেরেছি মম, সময় হয়েছে, তুমি ঠিক বলেছো। কিন্তু বাবা, তোমাকে কোনো কষ্টই করতে হবে না, কারণ আমি সবকিছুর ব্যবস্থা করে ফেলেছি। আমার ছেলেটা মম কষ্ট করতেই দেবে না তোমাকে, শুধু একটা সাইন করবে, কেমন? একইভাবে মেয়েটাও একটা সাইন করবে, ঝামেলা শেষ। এখানে সব আছে ফাতি সাহেব। হ্যাঁ, কই দেখি। এই ফাতি, কি দেখছো? দেখার কি আছে, মমের কথায় শুধু সাইন করে দাও। ঠিক আছে, একটা কলম দিন তো। এখানে করব? হ্যাঁ, এখানে। আল্লাহর দরবারে অশেষ শুকরিয়া জানাই, অবশেষে স্বস্তি পেলাম। তাহলে মম, তোমার কাজ শেষ হয়ে গেছে। আমাকে দাও এটা, অবশেষে ওর হাত থেকে মুক্তি পেলে তুমি। আমার সত্যি মনে হচ্ছে আমি কোনো স্বপ্ন দেখছি, আর কোনো সাইন দেখে এর আগে কখনো এত আনন্দ লাগেনি। এটা একটা স্পেশাল সাইন, ভাবছি এটাকে ট্যাটু করে রাখবো আমি। সাইনটাকে? হ্যাঁ, মানে পুরো কাগজটাকেই। ভালো হবে। ভাবি, তুমি কি করছো? দেখতেই তো পাচ্ছ সেলিন, তোমার ভাইয়ের ড্রেস ফেলে দিচ্ছি। ভাবি, এটা একটু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে না? না, কোনো কিছুই বাড়াবাড়ি হচ্ছে না, বুঝতে পেরেছো? কারণ তুমি কিছুই জানো না, আর তাই চুপ থাকো। আমি এ বাড়িতে ফাতির ব্যবহৃত কোনো জিনিস আর রাখতে চাই না, ঠিক আছে? ওর কোনো চিহ্ন যেন বাড়িতে না থাকে। তাহলে আমাকে বের করে দাও। কি বলছো সেলিন? ভাইয়ার কোনো কিছুই তুমি রাখবে না, আমি তো ওর বোন, তাহলে আমাকেও। সেলিন, ফাতির সাথে যাই হোক না কেন, এটা কখনো ভুলো না, তুমি আমার বোন, বুঝেছ? তাছাড়া তুমি ওরহানের স্ত্রী, আমার ছোট ভাইয়ের স্ত্রী। এ বাড়ি ছেড়ে তুমি যাবে কেন? ভাবি, আমার মনে হচ্ছে তোমরা দুজন মিলে আসলে মজা করছো, আবার এক হয়ে যাবে। আর কখনো এক হব না সেলিন। ফাতি আর আমার পথ আলাদা হয়ে গেছে, ফেরার আর উপায় নেই। মেতে, আমি যতটুকু জানি যে ফাতি তোমার সবচেয়ে কাছের বন্ধু, সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু, মানে ফাতি হচ্ছে তোমার বেস্ট ফ্রেন্ড। তোমার কোনো সন্দেহ আছে ফাদিক? ফাতি আমার ভাইয়ের মতো, আমরা সেই ছোটবেলার বন্ধু, দুজনে একসাথেই বড় হয়েছি, এমনকি এক ব্রাশ দিয়ে দাঁত মেজেছি, ভাইয়ের মতো একসাথে ঘুমিয়েছি। ভাইয়ের মতো? তাহলে তো তুমি মানে ফাতির ব্যাপারে সবচেয়ে ভালো জানো না, মানে খুব সূক্ষ্ম সূক্ষ্ম বিষয়, ওর ব্যক্তিগত ব্যাপারগুলো। হ্যাঁ, আমি তো আমার ভাইয়ের ব্যাপারে জানবই, ও সবকিছু জানি। ফাতির এমন কিছুই নেই যেটা আমি জানি না, বুঝেছো? তাহলে এটাও জানবে? বুঝতে পারলাম না, তুমি আমাকে ডেকে এনে ফাতির কথা বলছো কেন? না মেতে, এমনি কথা প্রসঙ্গে ফাতির কথাটা চলে এলো। তবে আমি কিছুদিন ধরে বেশ কয়েকটা বিষয় নিয়ে একটু বিরক্ত হয়েছি। তুমি তো জানোই ওরা আলাদা হয়ে গেছে, এটা নিয়েও চিন্তিত আছি, মানে খুব ভাবছি। ওদের কারণটা কি জানতে পেরেছো? মেতে, বলো তো ফাতির কোনো সমস্যা আছে যেটা কেউ জানে না? হ্যাঁ, সমস্যা আছে, অনেক বড় ঝামেলা আছে।
এর মানে আমার ধারণাই সত্যি হলো। তুমি কি ধারণা করেছো? আমি কি ধারণা করেছি? এই ধরো যে তোমার কি কখনো ফাতেকে অস্বাভাবিক মনে হয়েছে? মানে কি অস্বাভাবিক কেন? আচ্ছা, তোমাকে অন্যভাবে বুঝিয়ে বলছি, তাহলে তোমার বুঝতে সুবিধা হবে। ধরো যে মানে ফাতি কোনো মেডিসিন খায় না, হয়তো সবসময় না, গোপনে খায়, যেটা কেউ জানে না, হয়তো পানির মতো খায় বলে বোঝনি। ফাতিক, আমি কিছুই বুঝতে পারছি না, একটু বুঝিয়ে বলো। এটা খেলে শক্তি বাড়ে। তুমি কি এনার্জি ড্রিঙ্কস এর কথা বলছো? অনেকটা সেরকম, শরীরে এনার্জি দেয়, তবে এটা শরীরের সব জায়গার জন্য না, বিশেষ জায়গায় এটা এনার্জি দেয়। মাথার কথা বলছো? না, অন্য একটা বিশেষ জায়গা। ফাতিক, এবার কিন্তু সত্যি আমার বিরক্ত লাগছে, যেটা বলতে চাও সরাসরি বলে ফেলো। মেতে, তাহলে সরাসরি বলতে বাধ্য হচ্ছি, ফাতি কি শারীরিকভাবে অক্ষম? কি? সবাই শুনে ফেললো। এসব কি বলছো ফাতিক? আরে আমি তো বলছি না, আমি কিভাবে জানবো? জেনেব বলেছে। থামো তো, কখন থেকে আজে বাজে কথা বলেই যাচ্ছে, এবার বন্ধ করো তো। আর বলবে না, এমন কিছুই নেই। ফাতি সুস্থ একটা ছেলে। কি বলছো? এমন হলে জানতাম। ও হয়তো ব্যাপারটাই লজ্জিত, তাই কাউকে বলেনি, গোপন রেখেছে। এটা কি লজ্জা পাওয়ার মতো কোনো বিষয়? এখানে লজ্জা পাওয়ার কিছুই নেই। ফাতির কোনো সমস্যা থাকলেও নিশ্চয়ই আমাকে জানাতো। শোনো, আর বলবে না। জেনেবকেও এসব কথা বলতে নিষেধ করবে। আল্লাহ আল্লাহ। তাই তো, এবার তো আমারও একটু সন্দেহ হচ্ছে। কি সন্দেহ? আমি ভাবছি যে ফাতি তাহলে ইরিমের মতো মেয়ের কাছ থেকে পালিয়েছিল কেন? ইরিমকে অপছন্দ করার মতো কোনো মেয়ে? কারণটা কি? মেতে, তুমি ঠিক ধরেছ, ইরিমকে অপছন্দ করার মতো মেয়ে। এই কারণে ফাতি ওর কাছ থেকে পালিয়ে গিয়েছিল, এই কারণে ওর কাছ থেকে সরে এসেছিল। ভেবে দেখো, ইরিমের মতো একটা মেয়ে, যেমন সুন্দরী, শিক্ষিত, তেমন ধনী, কোনো দিক দিয়ে ফাতির চেয়ে কম না, একদম পারফেক্ট। কিন্তু ফাতি কি করলো? হ্যাঁ, আসলে ফাতির ব্যাপারটাও বুঝতে পেরেছে, এটা এমন একটা গোপন আর ব্যক্তিগত সমস্যা, চাইলেও সবার সাথে শেয়ার করা যায় না। আর দেখো, আমার মনে হচ্ছে ফাতি এই ব্যাপারটা চিন্তা করে ওর কাছ থেকে পালিয়েছিল। ও ভেবেছিল ইরিম যদি পরিবারকে জানিয়ে দেন, ওদের মান সম্মান শেষ হয়ে যাবে, ইরিমের পরিবারের কাছে ওর পরিবার ছোট হয়ে যাবে। ওই সব কিছু চিন্তা করে ইরিমের কাছ থেকে পালিয়ে গিয়েছিল, কারণ এছাড়া ফাতির কোনো উপায় ছিল না। তারপর কি হলো? জেনেবের সাথে ফাতির পরিচয় হলো, জেনেবের সাথে প্রেমও হলো। এবার তুমি ভেবে দেখো, ওর যেহেতু শারীরিক সমস্যা আছে, সেলিমের মতো ছেলের বাবা কে না হতে চাইবে? ফাতি প্ল্যান করেই জেনেবের সাথে প্রেমের সম্পর্ক গড়ে তুলেছিল। সেলিম পিতৃহীন, ফাতি নিঃসন্তান বাবা, তাহলে কেউ কিছু বুঝবে না, এ নিয়ে কেউ প্রশ্নও করবে না, এটাই ভেবেছে। ফাতির জেনেবের সাথে প্রেম হওয়ার পর হয়তো লজ্জায় কথাটা বলতে পারেনি। ভেবে দেখো, এখন ফাতি যদি ব্যাপারটা জেনেবের কাছে গোপন রেখে বিয়ের রাতে সব বলে, তবে জেনেব রেগে যাবে, কষ্ট পাবে, দুজনের জন্যই ব্যাপারটা লজ্জার। হয়তো এই কারণেই ওদের ঝগড়া হয়েছে। আর এটা সত্যি হয়ে থাকলে ফাতি খুব লজ্জা পেয়েছে, মানসিকভাবে আঘাত পেয়েছে, খুব লজ্জার একটা বিষয় নিয়ে ওরা আলাদা হয়েছে। বেচারা ফাতি। ফাদিক, দোয়া করি তোমার সব যুক্তি যেন মিথ্যে প্রমাণিত হয়। আচ্ছা, যাই হোক, বিষয়টা খুব গুরুতর এবং খুবই গোপনীয় একটা বিষয়, ঠিক আছে? যেহেতু বিষয়টার ব্যাপারে আমরা পুরোপুরি নিশ্চিতভাবে কিছুই জানি না, তাই এই ব্যাপারটা আমরা ছাড়া অন্য কেউ যেন না জানে। নিশ্চিতভাবে জানি না মানে কি? জেনেব আমাকে বলেছে। ওর কি মাথা খারাপ নাকি? হ্যাঁ, কি মাথায় সমস্যা? মিথ্যে বলেছে, এই বিষয়ে কেন মিথ্যে বলবে? জেনেব যেটা বলেছে। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, আমি মানছি। আমি এই ব্যাপারে এখন অন্য কাউকে কিছুই বলবো না। আহা, কি আনন্দ আকাশে বাতাসে, আজ খুশির নেই কোনো সীমানা। আহা, কি আনন্দ আকাশে বাতাসে, খুশিতে আজ আমি মাতোয়ারা, খুশির নেই কোনো সীমানা। আমি কি না দেখে শুনে একটা পাগল মেয়ের সাথে তোমার বিয়ে দিয়েছিলাম? শোনো মুকাদ্দেস, তুমি কি সত্যিই পাগল হয়ে গেছো? প্লিজ থামো এবার। ফেমি, আমি থামতে পারছি না, এসো তোমরাও এসো, এসে আমার সাথে নাচো। কি আনন্দ আকাশে। আল্লাহ রক্ষা করো, আমাকে ধৈর্য দাও। অবশেষে আমার ছেলেকে ডিভোর্স পেপারে সাইন করাতে সক্ষম হয়েছি। কি আনন্দ আকাশে। দেখুন আম্মা, নিজের চোখে ডিভোর্স পেপারটা দেখুন। নেই, ডিভোর্স পেপারই যখন নেই, তখন আর ডিভোর্সও হবে না। আম্মা, এটা তো কেবল একটা ফটোকপি, আসলটা তো উকিলের কাছে। আমি ডিভোর্স পেপার কয়েকশো পিস প্রিন্ট করিয়েছি, কয়েকশো কপি প্রিন্ট করিয়েছি। কি আনন্দ আকাশে বাতাসে, এ খুশির আজ নেই কোনো সীমানা। কি আনন্দ আকাশে বাতাসে।
মেতে, তুমি যে আসলে কি বলতে চাইছো আমি কিছুই বুঝতে পারছি না। শোনো ওরহান, কথাটা ফাদিকের কাছ থেকে শুনেছি। খোঁজ নিয়ে জানতে হবে ব্যাপারটা সত্যি কিনা। আগে বলো ফাদিক কি বলেছে, কোন ব্যাপারে? ফাতি ফাতি মানে সমস্যা আছে। কি বললে? মানে কি? আর এসব তুমি কি বলছো? ওরহান, ও ইশারায় বলার পরে তো দ্রুত কিভাবে বুঝলে? বুঝবো না? শোনো মেতে, আমি যেহেতু সদ্য বিয়ে করা একটা ছেলে, তাই এই বিষয়গুলো বোঝা আমার জন্য এখন খুবই স্বাভাবিক ব্যাপার। থামো তুমি, এসবের সাথে বিয়ের কি সম্পর্ক? তুমি থামো, একটু শান্ত হও প্লিজ। এভাবে চেঁচিও না, থামো। আমি অবাক হয়ে যাচ্ছি, আসলে বিশ্বাস করতে পারছি না। এটা কিভাবে সম্ভব? সত্যি কি এই সমস্যা? মানে জেনেব ফাদিকের সাথে কথা বলার সময় ব্যাপারে সবকিছুই খুলে বলেছে, বুঝেছো? জেনেব যেহেতু ওর স্ত্রী, ও নিশ্চয়ই সবকিছু জানবে। মানে বিয়ের রাতে ওরা যখন কাছাকাছি আসে তখন আচ্ছা হয়েছে হয়েছে, থামো এবার, আর বলতে হবে না। থামো তুমি, আর বলো না, শুনতে চাই না। তুমি এমন কথা কিভাবে বিশ্বাস করলে মেতে? আমি ভাইয়াকে অনেকদিন থেকেই খুব কাছ থেকে দেখেছি, কখনোই ওনাকে এমন মনে হয়নি, বুঝেছো? ওর বোনকে জিজ্ঞেস করো, সেলিন কিছুটা হলেও জানবে। জানবে? যত সব বাজে বাজে কথা বলছে। তুমি এখন যাও, গিয়ে তোমার বন্ধুকে এসব জিজ্ঞেস করো। আমি কিভাবে জিজ্ঞেস করব? আমি কিভাবে প্রশ্ন করব বিয়ের রাতে না তোদের কোনো সমস্যা হয়েছে কিনা? আচ্ছা মেতে, তোমরা দুজন নাকি সেই ছোটবেলার বন্ধু? তাহলে তুমি এতদিন এসব জানতে না? এখন তুমি এসব কি বাজে বকছো? ওরহান, ছোটবেলায় ফাতির এই ধরনের কোনো সমস্যাই ছিল না। আর তুমি যাও না তোমার দুলাভাইকে গিয়ে প্রশ্ন করো যে ছোটবেলা থেকে গোপনে কোনো মেডিসিন খেয়েছিল কিনা। তুমি যাই বলো না কেন, এই ধরনের একটা প্রশ্ন আমি দুলাভাইকে কখনোই করতে পারবো না। এটা খুবই লজ্জাজনক ব্যাপার, কখনোই পারবো না, সম্ভব না। তাহলে কি করবে? কি করব এখনো বুঝতে পারছি না। কারো কাছে গিয়ে জানতে হবে এ ব্যাপারে কোনো প্রমাণ আছে কিনা। কার কাছে জানা যায়? ওঠো ওঠো, চলো। ফেহমি, কিছু একটা করতেই হবে, ডিভোর্সটা আটকাতে হবে। আমার মাথায় কিছুই আসছে না আম্মা, এখনো বিশ্বাস হচ্ছে না হঠাৎ কেন ওদের সম্পর্কটা এমন হয়ে গেল। ফাতি কোথায়? ফাতির সাথে এই মুহূর্তে এই ব্যাপারে কথা বলতে হবে। ফাতি, এদিকে এসো, কথা আছে। কি ব্যাপার ফাতি? বাড়িতে হঠাৎ উকিল এসেছিল কেন? না তেমন কিছু না, যেটা শেষ করতেই হবে সেটা নিয়ে অযথা সময় বাড়ানোর দরকার নেই। ভেবেছিলাম তোমাদের স্বামী স্ত্রীর মাঝে ভুল বোঝাবুঝির কারণে হয়তো মান অভিমান চলছে, তেমন একটা গুরুত্ব দেইনি, কিন্তু এত কঠিন পর্যায়ে কিভাবে চলে এলে? আর এই ডিভোর্সের মানেটা কি? আমিও ভাবিনি এটা এই পর্যায়ে চলে আসবে, কিন্তু হয়ে গেছে। এখন যেভাবেই হোক এটা শেষ করতে হবে। আমি আসছি। ফাতি, কোথায় যাও? এই পেপারে জেনেপের একটা স্বাক্ষর লাগবে। না ফাতি, এত দ্রুত এই সিদ্ধান্ত নিতে পারো না। দাদিমা, এটা আমাদের সবার জন্যই খুব ভালো হবে। না ফাতি, আমাদের যুক্তিসঙ্গত কোনো কারণ না দেখিয়ে তুমি কোথাও যেতে পারবে না। বিয়ে কোনো ছেলে খেলা না। আচ্ছা মুস্তাফা, বলছিলাম তুমি তো দুলাভাইয়ের প্রয়োজনীয় সবকিছুই তো কিনে আনো, তাই না? একদম সবকিছুই না, তবে বেশিরভাগ। শোনো মুস্তাফা, এবার আমি একটা কথা বলি। মানে তুমি কি ফাতির জন্য কখনো বিশেষ কিছু কিনে এনেছো? বলছিলাম যেটা হয়তো তুমি আর ফাতি ছাড়া কেউ জানে না। বিশেষ কিছু মানে? হ্যাঁ মুস্তাফা, ধরো যে কখনো কখনো ব্যক্তিগত কিছু জিনিসের দরকার হয়, হয়তো ফাতিরও এমন কিছু আছে। আসলে ব্যাপারটা তোমাকে কিভাবে বোঝাবো, মানে খুব ছোট আকারের কোনো জিনিস। তোমরা আসলে কি বলতে চাইছো সরাসরি বলে ফেলো। হ্যাঁ শোনো মুস্তাফা, বিষয়টা ফাতির ভালোর জন্যই, আসলে আমাদেরকে এই ব্যাপারটা জানতেই হবে। মানে আমরা আসলে জানতে চাইছি যে তোমাকে দিয়ে গোপনে কোনো কিছু কি আনিয়েছে? মানে মুস্তাফা, দুলাভাই কি কোনো ধরনের... আরে আরে মুস্তাফা, এটা কি করলে? অসভ্য, তোকে দেখাচ্ছি মজা। ওর গায়ে হাত তোলার জলদি আসুন ফাতি স্যার। আরে তোমরা এসব কি করছো? স্যার, ওরা দুজনে এখানে এসে আজে বাজে কথা বলছিল, এজন্যই স্যার। কি মেতে, কি বলেছিস তোরা? আরে না না ফাতি, তেমন কিছু না। ওরা দুজনে আসলে ওদের মানে প্রিয় দল নিয়ে ঝগড়া করছিল। তোমরা নিজেদের বয়সটাও একবার ভেবে দেখো, এসবের মানে কি? তাই বলে ভেবে ঝগড়া করবে? যার যে দল ভালো লাগে সেটাই করবে, কার কি? মুস্তাফা, জলদি গাড়ি বের করো, বের হবো। আসছে ফাতি স্যার, দেখে নাও।
ও আমাকে এভাবে এখানে কি কেটে গেছে? বুঝতে পারছি না, দেখো তো। না না, শুধু একটু ফুলে গেছে। ফুলে গেছে? অসভ্য! সেলিন, তোমার ভাইয়ার ব্যাপারটা শুনেছো? হ্যাঁ, আমি তখন শুনেছি ওরহান, শুনেছি, কিন্তু ব্যাপারটা আমি এখনো বিশ্বাস করতে পারছি না। আমিও পারছি না, জানো, হচ্ছে না। এত সুন্দর সুদর্শন একটা ছেলে, এটা বিশ্বাস করাটা আসলেই কঠিন। আঙ্কেলের উপর খুব রাগ হয়েছিল, ভেবেছিলাম উনি না জেনে না শুনেই হয়তো রেগে আছেন, কিন্তু উনিই ঠিক ছিলেন, নিজের চোখে দেখেছেন। কি কি বলছো? আরে মামা, মামা নিজের চোখে দেখেছেন মানে? রেগে যাচ্ছ কেন? নিজের চোখে দেখেছেন, ভাইয়াকে অনেক মেয়েদের সাথে দেখেছেন। ও আচ্ছা, তাই মানে ভাইয়া বাইরে গিয়ে মেয়েদের সাথে আনন্দ করেছে, তাই তো? সে যদি বাইরে গিয়ে মেয়েদের সাথে আমোদ ফুর্তি করতেই পারে, তাহলে আপুর সাথে কেন ঝামেলা করলো? দাঁড়াও 1 মিনিট, একটু আগে তুমিই বলেছো ভাইয়াকে বিশ্বাস করা কঠিন। দুলাভাই পারবে না, পারবে না। বুঝলাম না। বুঝতে পারোনি? ঠিক আছে, আমি তোমাকে বুঝিয়ে বলছি সেলিন। মানে তোমার ভাইয়া ম্যাচ থেকে সাসপেন্ড হয়েছে। মানে আসলে ভাইয়া কখনো ম্যাচ খেলতে পারবে না, কখনোই না সেলিন। এবার বুঝেছো? শোনো। ও থামো। হ্যাঁ, এটা অসম্ভব। কেন অসম্ভব হবে কেন? কারণ আমার আপু নিজের মুখে বলেছে এটা সত্যি। হ্যাঁ, ভাবি মিথ্যে বলেছে। তোমরা ভাই বোন মিলে মিথ্যে বলছো, আমার ভাইকে অপমান করছো। আরে দাঁড়াও দাঁড়াও, আস্তে আস্তে আস্তে। তুমি আমার আপুকে কেন মিথ্যেবাদী বলছো, আর আমাকেই বা কেন অপবাদ দিচ্ছ? ঠিক করে কথা বলো সেলিন। তুমি আগে ভাইয়ের ব্যাপারে সাবধানে কথা বলো। আমি তো কিছু বলিনি, আপুর কাছে যা শুনেছি। আহা, আমি এখানে থাকবোই না, চলে যাব। হ্যাঁ যাও, এখনই যাও, এই ঘর থেকেই যাও। তুমিও তোমার মামার মতো না জেনে না বুঝে শুধু চিৎকার করো। শুধু আমার সাথে চিৎকার করা বাকি ছিল, এখন তাও শুরু করেছো। সেলিন, কি বললে? দেখো, তুমি আমাকে ভুল বুঝেছো। শোনো, সত্যি বলছি, তুমি আমাকে ভুল বুঝেছো। আমি আসলে খারাপ কিছু বলতে চাইনি। কি বলতে চেয়েছো ভালো করেই বুঝেছি। আরে শোনাবো ডার্লিং? লক্ষ্মী বউ, এত রাগ? দেখি দেখি মুখটা দেখে তো। আমি কোথাও যাব না, কোথাও যাব না, আমি এখানেই থাকবো তোমার সাথে। আমি জানি তুমি যাবে না, যেতে পারবে না, কখনো না। এভাবে আর কখনো চিৎকার করবে না। আচ্ছা, করবো না। তুমিও কখনো এভাবে মন খারাপ করবে না, কষ্ট হয় সত্যি। কি খবর এলিফ? এখান থেকে এখনই চলে যাও দুলাভাই, তুমি ঘরে ঢুকতে পারবে না। এখনো তো দুলাভাই বলেই ডাকছো? আল্লাহ আল্লাহ। ও আচ্ছা আচ্ছা, আমার ভুল হয়ে গেছে। তুমি এখনই চলে যাও ফাতি শাকির জিজাদে। থামো তো, পাকা মেয়ে একটা। আমি তাহলে এখন খারাপ হয়ে গেছি? হ্যাঁ, খারাপ হয়ে গেছো। আমার প্রিন্সেসের মতো আপুর সাথে যে মিথ্যে বলে প্রতারণা করে, সে আমার কাছে খারাপ। চুপ করো বুড়ি, বড়দের ব্যাপারে কথা বলবে না। সরো। দাঁড়াও দুলাভাই, তুমি যেতে পারবে না, তুমি উপরে যাবে না। এলিফসু কে এসেছে বলো তো? না জানি। আমি এসেছি ফুপি। ফাতি, অসভ্য! কোন সাহসে তুমি এই বাড়িতে এসেছো? প্রতারক! কথা না বাড়িয়ে ওকে এখনই বের করে দাও। জেনেব, ফাতি, ভাববেন না আমি থাকবো না, চলে যাব। শুধু আমাদের ডিভোর্স পেপারে জেনেপের একটা স্বাক্ষর নিতে এসেছি, নিয়েই চলে যাব। করবি না, ভুলেও করবি না।
কখনোই না। আমি অবশ্যই স্বাক্ষর করব, এই মুহূর্তে স্বাক্ষর করব। জেইনেব, একটা কলম দেবে? না, কলম দেব না। নাও, এই যে কলম নাও। এটা তুমি কি করলে জেনেব? এবার খুশি? ডিভোর্স পেপারে স্বাক্ষর করে দিয়েছি, এবার এখান থেকে যাও। বলতে হবে না, আমি এখানে থাকতে আসিনি। এই মুহূর্তে চলে যাও। নয়তো কি করবে শুনি? তোমরা দুজন কি শুরু করেছো? তো তোমরা এসব কি করছো? এটা কি ছেলে খেলা নাকি? চুপ থাকো, বাদ দাও। জেনেব নিজেও ডিভোর্স চাইছে। কি বলছেন, এর মানে কি? সত্যি বলছি দুলা ভাই, তোমাদের এসব নাটক আর ভালো লাগছে না। ওরহান, কি বললে তুমি? আমার কথাটা একটু শোনো, নিশ্চয়ই কোথাও ভুল হয়েছে। না ফুপি, কি ভুল? কিসের ভুল? আমি ফাতিকে যতটুকু চিনেছি ও কোনো ভুল করতে পারে না, বুঝতে পেরেছো? এর মানে কি? সাজিবে, তুমি কথা বলছো কেন? আমি কেন কথা বলবো? হঠাৎ করে এসে কি শুরু করেছে এসব? থামো বলছি। আমার ভাইয়া, ওরা সবাই তোমাকে অপবাদ দিচ্ছে। কি অপবাদ দিচ্ছ? লিপসু, এখন শুনতে হবে না আপু, আমি তোমাকে পরে সব বুঝিয়ে বলবো। আসল আইফের খেলা থামাও ওদের। আলাদা কেন হলো বলো? এলিফ আছে, তোমরা একটু থামো না, কি বলছো এসব? আমার আপু একদম ঠিক আছে। আসল ঘটনা ফাদিক বলেছে। এদের নিয়ে যে আমি এখন কি করব বুঝতেই পারছি না। আমার ভাইয়ের কোনো দোষ নেই। চুপ করো, বলছি তো সবার ঘরে তোমরা। বিশ্বাস করো, আমি যা করেছি আমাদের ভালোর জন্য। আমার একদম বিশ্বাস হচ্ছে না, সত্যি বলছি, একদম বিশ্বাস হচ্ছে না। আমি যতই ওই ছেলেটাকে আমার জীবন থেকে বের করার চেষ্টা করছি, ও ততই কাছে চলে আসছে। এরতান আমার বাড়িতে আমার মমের এত কাছাকাছি চলে এসেছে, এত সাহসও কোথায় পেয়েছে আমার মাথায় আসছে না। জানি না, তবে ওদের যে কোনো সময় আবার দেখা হবে, তখন বিষয়টা আমাদের জন্য আরো বিপজ্জনক হবে। আর তোমার মম দ্বিতীয়বার এরতানের সাথে দেখা হলেই সেলিমের ব্যাপারটা ওকে জানিয়ে দেবে। জেনেব, আমার মমকে আটকাতেই হবে। কিন্তু কিভাবে? মমকে এরতানের কাছ থেকে দূরে রাখতে হবে। শোনো ফাতি, তোমার মম খুব ভালো করেই জানে এরতান কোথায় কাজ করে। যে কোনো সময় ওর সাথে দেখা করাটা খুব সহজ একটা ব্যাপার। হ্যাঁ, খুবই সহজ জানি, তারপরও উপায় খুঁজতে হবে। কি করব মাথায় আসছে না। মানে আল্লাহ না করুক, যতদিন আমরা তিনজন একসাথে থাকবো ততদিন এই বিপদ আমাদের পেছনে লেগেই থাকবে। কি বললে তুমি? এটা শেষ হবে না। কখনো শেষ হবে না? না, আমরা কখনোই স্বস্তিতে থাকতে পারবো না। ফাতি, বললাম তো আমরা তিনজন যদি একসাথে থাকি তাহলে চলো আমরা আলাদা হয়ে যাই। এসব কি বলছো? আলাদা হয়ে যাই মানে? কেবল আমরা আরে রেগে যাচ্ছ কেন জেনেব? আগে আমার কথাটা শোনো। মমকে এরতানের কাছ থেকে দূরে রাখার জন্য আমরা কিছুদিন আলাদা থাকবো, এই আর কি। মানে অভিনয় করতে বলছো? হ্যাঁ। আবারও সবার সাথে মিথ্যে বলবো? আগেরবার ভালো কাজ হয়েছিল। হ্যাঁ, তখন ভেবেছিলাম ঝামেলা শেষ, আর কখনো মিথ্যে বলতে হবে না। জেনেব, এছাড়া আর কোনো উপায় আছে বলো? না। আচ্ছা, তাহলে আমরা এই কাজটাই করব, তবে এটা যেন অন্য কেউ জানতে না পারে। না, কেউ না। সেলিন না, মেতে, ওরহান, ফাদিকো না, মুস্তাফা না। ওরা তো জানবে, ওরা আমাদের বন্ধু। ফাতি, কি? আমরা এই ব্যাপারে কাউকে কিছু বলবো না। এটা শুধু আমাদের দুজনের মধ্যেই থাকবে, নয়তো আমরা ভুলে যাব যে আমরা কার কার কাছে মিথ্যে বলেছি। আচ্ছা, তুমি ঠিক বলেছো। তবে একটা সমস্যা আছে, কারণ সবাই জানে আমরা দুজন দুজনকে কতটা ভালোবাসি। কাজটা খুব কঠিন। হ্যাঁ, আমাকে খুব ভালোবাসো। খুব। তুমি? বাসি। পেয়েছি। আমরা দুজন অনেক ঝগড়া করব, তুমুল ঝগড়া। কিন্তু কি নিয়ে করব? তুমি কাল সকালে আমাকে বাড়ি থেকে বের করে দেবে। তুমি কি বলছো জেনেব? আমি ওরকম ছেলেই। তুমি ঝগড়া করবে কি করবে না সেটা শুধু বলো। আচ্ছা, তা না হয়। তাহলে আমি যেটা বলি সেটা করো। শোনো, এখন থেকে তুমি অসভ্য, প্রতারক, খুব খারাপ একটা ছেলে। আমি তোমাকে অনেক ঘৃণা করি, বুঝেছো? মানে আমি আর তোমার মুখও দেখতে চাই না, এটাই বোঝাবো। তাছাড়া ঝগড়ার এক পর্যায়ে তুমি আমাকে চড় দিতে পারো। থামো, কি আজে বাজে কথা বলছো জেনেব? বললাম তো আমি পারবো না। তোমাকে পারতে হবে। ভেবে দেখো, চড় দিলেই সবাই তোমাকে খারাপ ভাববে, বিশ্বাস করবে। ঠিক আছে। মুকাদ্দেস আন্টি যাই বলুক, বাধ্য ছেলের মতো সব কথা শুনবে। উনি যখন যেটা করতে বলেন তাই করবে। এমনকি যদি উনি অন্য কোনো মেয়ের সাথে ঘুরতেও যেতে বলেন সেটাও মেনে নেবে। যদি এই প্ল্যানটা কাজ হয় তাহলে আমি মমের সাথে কিটি পার্টি করতে রাজি আছি। মানে বলছি, মমের সব কথা আমি মেনে নেব। ঠিক আছে, সত্যি আমি পারবো। তাহলে কাল সকাল থেকেই ঝগড়া শুরু। চরটা কি কাল সকালেই দেবো? ওহো, আমার গায়ে হাত তোলার জন্য অস্থির হয়েছেন দেখছি মিস্টার ফাতি। জেনেব, এটা বাদ দেওয়া যায় না। আমি কিভাবে তোমাকে চড় দেবো? তুমি কি সত্যি সত্যি চড় দেওয়ার কথা বলছো? চড় দেওয়ার মাঝে আবার সত্য মিথ্যা আসছে কেন? আরে না, আমি এরকম একটা দৃশ্য মুভিতে দেখেছি। মানে হাত তুলবো আর তুমি তখন
গালটা সরিয়ে নেবে, মনে হবে সত্যি চট দিয়েছি। আচ্ছা বুঝেছি আমি, সবাই কোন পাশে থাকবে সেটা খেয়াল রাখাও খুব জরুরি, বুঝেছো? মানে ঝগড়ার চরম পর্যায়ে আমরা এক পাশে সরে যাব, মানে একটু দূরে। তাহলে সবাই যে পাশে থাকবে সেই পাশের হাত দিয়ে চট দেবে। চলো এখন একবার প্র্যাকটিস করে দেখি সব ঠিকঠাক পারবে কিনা, তাহলে ভুল হবে না। চলো। দুঃখিত, জোরে লেগেছে। মাথা সরাওনি কেন? ফাতি, তুমি তো আমাকে বললে যে আরে মাথাটা আমি তো সরিয়ে 1 2 নেবে। 3 বলে তারপর মাথা সরাবো, তাই না? আমার ভুল হয়ে গেছে জেনেব, আমি আসলে কথাটা বুঝতে পারিনি। এবার খুশি তো? ঠিক আছে। একটা কথা, আমার এই মুহূর্তে মাথায় আরেকটা চিন্তা এসেছে। মানে এই প্র্যাকটিসটা অন্য কোথাও গিয়ে করতে পারি। কোথায়? ও আচ্ছা, ডার্লিং তোমাকে খুব মিস করছি ফাতি, তোমাকে যে খুব কষ্ট হচ্ছে। তোমাকেও খুব মিস করেছি। কি খবর? আমাদের প্ল্যান কি কাজে লেগেছে? আন্টি আরতানের কথা ভুলে গেছেন? জেনেব, আমাদের প্ল্যানটা দারুণ কাজে লেগেছে। দেখো আমরা দুজন কি চমৎকার অভিনয় করছি ফাতি। একটা নাটক দিয়ে আমরা আমাদের সম্পর্কটা শুরু করেছিলাম, এখন আমরা অন্য নাটকে চলে গেছি। যদিও সময়টা খারাপ, তবুও ভালো। ছেলের জন্য, আমাদের ভালোর জন্য। হ্যাঁ, আমাদের ভালোর জন্যই। আচ্ছা শোনো, বাবা বলল সে নাকি নিজের চোখে তোমাকে আমার সাথে প্রতারণা করতে দেখেছে। ও আচ্ছা, আমি নিজেই এই কথাটা বলতে চেয়েছিলাম। মম কি করেছে জানো না? আরেকটু হলে কেলেঙ্কারি হয়ে যেত। সব কথা জানাবে, কোনো কথা গোপন করলে খবর আছে। আচ্ছা এবার তুমি বলো তো, আজকে ওরহানার মেতে এসে মুস্তাফার সাথে কোনো একটা ব্যাপার নিয়ে খুব ঝগড়া করছিল, তুমি কিছু বলেছিলে নাকি? না, আমি কি বলবো, ওদের সাথে তো আমার কথাই হয়নি। তাহলে বলো, আমাকে কেন চট দিয়েছিলে? চট দেওয়ার কথা ছিল আমার। ফাতি, সত্যি আমার খুব রাগ উঠেছিল, কারণ আমি অপেক্ষা করছিলাম তুমি চট দেবে বলে। তোমাকে অনেকবার বলেছি দাও, তোমার মায়ের মতো তুমিও চট দাও। অপেক্ষা করার পরও তুমি যখন দিচ্ছ না, তখন আমি কি করব? তাছাড়া কথা ছিল চট দেওয়ার সময় মাথা ঘোরাবো, তুমি সেটাও করোনি। আসলে তুমি চট দেওয়ার পর আমি এত অবাক হয়ে গিয়েছিলাম যে সবার সামনে কি বলবো কি করবো কিছুই বুঝতে পারছিলাম না। আচ্ছা বাদ দাও, বেশি ব্যথা পাওনি তো? না, তবে আমি কখনোই পারবো না। ফাতি, তোমাকে আমি অনেক ভালোবাসি, তোমাকে ছাড়া আমি বাঁচবো না। আমিও বাঁচবো না জেনেব।